আপনার গান শুনলাম, গান শুনে মুগ্ধ হলাম অবশ্যই। প্রথমে যদি আপনাকে একটু জিজ্ঞেস করি, সুরজিৎ ও বন্ধুরা, সুরজিৎ ও বন্ধুরা কেন? সুরজিৎ ও বন্ধুরা কারণ কি, আমাদের আমি এর আগে যে ব্যান্ডের সাথে ছিলাম আমাদের যখন ভূমি যখন ঠিক হলো যে আলাদা হলো যে ইকোনমি, তো আমাকে যখন ভাবলো যে নিজেকে কিছু করতে হবে, তখন নানা রকম নাম ভাবা হচ্ছিল যে সেটা কী করবো। তো এবার খুব অবভিয়াস হয়ে যেত যে ভূমি থেকে বেরিয়ে অনেকে বলছিল একতারা, দোতারা, যেহেতু আমাদের গানের মধ্যে লোকসঙ্গীত একতারা দোতারা, কিন্তু সেটা এত অবভিয়াস হতো যে সুরজিৎ ভূমি থেকে বেরিয়ে দোতারা বলে একটা ব্যান্ড করবে, আর সেটা মনে হচ্ছে সেটা ঠিক হচ্ছে না আর কি। আমাদের এক বন্ধু ওখানে, সে ম্যানেজমেন্টের তার অ্যাঙ্গেল থেকে তার নাম পারমিতা, I want to go it on record যে পারমিতাই নাম সাজেস্ট করে আমাদের। কি তোমার সুরজিৎকে লোকে চেনে, তো তুমি তোমাকে এটাকে এক্সটেন্ড করতে হবে, মানে ইফ ইউ কল ইট সুরজিৎ বন্ধুরা, তাহলে পরে তোমার বন্ধুর মধ্যে তো সবই চলে আসে, বন্ধুরা তোমার ব্যান্ড, তাহলে সুরজিৎও থাকে, বন্ধুরাও থাকে, তোমার ইজি হবে। তার মানে 2012 আপনি সুরজিৎ থেকে বেরিয়ে আরো বেশি পরিসরে বেশি মানুষকে সঙ্গে নিতে চাই। একদম, সেটা সারা পৃথিবী জুড়ে। আমরা ঠিক এর আগেই অনুষ্ঠান করেছি হচ্ছে আপনার চিকোটিনি জায়গা, মানে মন্ট্রিয়াল থেকে প্রায় 7 ঘন্টা বাইরে যেতে হয়, যেখানে সম্পূর্ণটাই ফ্রেঞ্চ পপুলেশন, আর এই সমস্ত ওদের ফ্রেঞ্চ মিউজিশিয়ানদের সাথে আমরা একসাথে মিলে অনুষ্ঠান করেছি, তখন তারা বন্ধু হয়ে যায়। কিন্তু সুরজিৎ বন্ধুরা পারছে আমাদের ভারতবর্ষের আমাদের যে দলটা, সেটা হচ্ছে এই টিমটা যেটা আমরা আজকে যারা পারফর্ম করে। এখন আপনি ধরেন ভারতবর্ষে পারফর্ম করছেন, কলকাতায় পারফর্ম করছেন, বাংলাদেশে গিয়েছেন, হ্যাঁ বাংলাদেশে পারফর্ম করেছেন, নর্থ আমেরিকায় পারফর্ম করেছেন, আপনার কাছে কি মনে হয় যে কোন জায়গায় আপনাকে সবচেয়ে বেশি কি বলবো যে আপনি খুব বেশি এনজয় করেছেন কোন জায়গাটা? এবার এটা বলা মুশকিল, কারণ কি এক একটা জায়গাতে এক এক রকমের মানুষ থাকেন, তো মানে কলকাতা যদি বলিস, কলকাতা মানে একদম প্রত্যন্ত গ্রামে একটা অডিয়েন্স থাকে, একটা কর্পোরেট ছবি একটা অডিয়েন্স থাকে, একটা কলেজে ঢুকলে অন্যরকম অডিয়েন্স থাকে, তো প্রত্যেকটাই খুব ইন্টারেস্টিং। ওপার বাংলায় গেলে পরে সেখানে একটা অন্য রকমের অডিয়েন্স পাই আমরা, আবার এইখানে এলে পরে যখন এখানকার যারা আমাদের শ্রোতা, আমি বুঝতে পারি যে তারা তো খুব সারাক্ষণ তাদের দেশ মিস করে, তাদের দেশের কথা ভাবেন, যারা দেশ থেকে দূরে আছে তখন ভাবতে হয় যে কীরকমভাবে তাদেরকে অ্যাড্রেস করবো, কিন্তু এটা খুব একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আর কি, যে কোথায় সেই অডিয়েন্সটা তার উপর। আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছে আমি তাদের আনন্দ দিতে চেয়ে উঠেছি। এবং আজকের মানে অডিয়েন্স তো অনেক অডিয়েন্স ছিল এখানে, পুরো হল ভর্তি ছিল, মানে বাইরের অডিয়েন্স, এখানে কলকাতার অডিয়েন্স আছে, বাংলাদেশের অডিয়েন্স আছে, একটা মিক্সড অডিয়েন্স এখানে আছে। এটা খুব ভালো বলেছেন। এটা মানে এই যে আপনি বললেন বলে বলছি যে যখন এই ধরুন এই টরন্টো বা ইউএসএ বিভিন্ন জায়গায় যখন অনুষ্ঠান করতে হয়, সেখানে অডিয়েন্সটা থাকে, তখন তো অনেকেই থাকে যারা কলকাতা থেকে পড়াশোনা করে বিদেশে এসছেন, যারা কারো মফস্বল থেকে পড়াশোনা করে বিদেশে এসছেন, এবং ওপার বাংলা এপার বাংলা সব মিলে একটা পুরো এই একটা জায়গায় একটা জায়গায় অনেক রকম অডিয়েন্স আমরা পেয়ে যাই। এবং এই ধরনের একটা অডিয়েন্সের সামনে আপনি যখন পারফর্ম করেন, হাউ ডু ইউ ফিল? চ্যালেঞ্জ মনে হয় সেই সময়? চ্যালেঞ্জ মনে হয় না আমি খুব এনজয় করি। আমি পৃথিবীতে যাই করিনি, কম্পোজ করি, লিখি, কিন্তু আমার স্টেজের ওপর থাকার মতো আনন্দ কিছুতে আসে না। যখন ডাইরেক্টলি লোকের সামনে বসে গান শুনছে, আমি গান করছি, তারা রিয়াক্ট করে, ভাবতেই পারি না যেসব গান আমার ডায়েরি খাতায় ছিল একটা সময় ভাবতাম যে এগুলো হয়তো কোনোদিনই বেরোবে না, কিন্তু যখন বেরিয়ে সেগুলো এইভাবে সারা জায়গা হইচই ফেলে দিল, মানুষ একসাথে সেই গান আমাদের সাথে গাইছে, এটা মানে যেন মঞ্চে থাকলে আমার যখন অনেক সময় হয়েছে যে হয়তো আমাদের অনুষ্ঠানে 102 জ্বর, হয়তো স্টেজে উঠতে হবে কী হবে, কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে দেখেছি জ্বরটা সেরে ওইটাই মেডিসিন। এবং আজকে আপনি যখন গাচ্ছিলেন তখন এরকম ছোট একটা বাচ্চা ওখানে ডান্স করেছিল, আপনি খেয়াল করেছেন? হ্যাঁ। এবং সেটা আপনার কাছে কেমন লেগেছে? আমার তো মানে বাচ্চাদের কাছে যে কীভাবে কৃতজ্ঞ আমি, আমার কৃতজ্ঞতার আর শেষ নেই, কারণ বারান্দার উদ্দূর তো আমি বাচ্চাদের জন্য লিখিনি, আমি লিখেছিলাম এমনি নিজেরই কথা, একটা গানে লিখেছিলাম সত্যি ঘটনা নিয়ে, কিন্তু তারপর সেটাকে যে কেন এত বাচ্চাদের ভালো লেগেছে আমি বুঝতে পারি না, কারণ এটা এরকম না যে এসেন্সিয়ালি বাচ্চাদের গান লিখবো বলে বারান্দার উদ্দূর লেখা হয়েছে, সেরকম অনেকই চিকা চিকা যখন গাই তখনও দেখি বাচ্চারা যখন আনন্দ করেন, স্পেশালি বারান্দার উদ্দূর। এবং আমি বলছি যে আজকের জেনারেশনের বাচ্চারা এই গানের মতো অনেক কথা আছে, বুলবুলি,
তারা তো বুলবুলি দেখেই নি। আমরা ছোটবেলায় দেখেছি, হয়তো বাড়িতে বীরভূমের ছেলে, বীরভূমে থাকতাম, তো বাড়িতে সবার বাড়িতে একটা বুলবুলি হতো, পরে যেখানে চড়াই পাখি বাসা বাঁধতে। তারা তো দেখেই নি। যে বাচ্চা কানাডায় বড় হচ্ছে সেও তো দেখেনি বুলবুলি, কিন্তু সে কি করে সে বুলবুলি শব্দটা তার এত ভালো লাগে আমি বুঝতে পারি না। মানে এই বাচ্চাদের কাছে আমি গ্রেটফুল। এবং আজকের স্টেজের পিছনে যে ব্যানারটা ছিল, ব্যানারটায় আমি একটা জিনিস খেয়াল করেছি যে আপনি ফোক ফিউশন। হ্যাঁ, এখন এই যখন আপনি ফোক ফিউশন বলেন তখন আপনি আসলে কি মিন করেন? আমি মিন করি বলতে যে আমরা যখন না এই ভূমি থেকে শুরু হয়েছিল এটা, যেটা যখন আমরা ভাবলাম যে লোক আঙ্গিকে গান লেখা শুরু করলাম, আমাদের যখন কলেজ লাইফ থেকে আমরা সবাই রকস্টার হতে চেয়েছি। আমরা ইংরেজি গান গাইতাম, কলেজের ব্যান্ড ছিল ইত্যাদি, কিন্তু আফটার আ পয়েন্ট আমি নিজে ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল যে এটা আমার নয়। আমি যাই করি, আমি আজকে ডোরসের গান করি, লেড জেপলিন গাই, ডিপ পার্পল গাই, কিন্তু এটা তো আমার নয়। তো আমারটা কি বেরোচ্ছে, আমারটা কি খোঁজ করতে করতে আমি বাংলা গান লিখতে শুরু করি। এবং সেইটাতে কিন্তু তখন আমাদের মনে হয়েছিল যে আমরা এই জেনারেশনে ফোকটাকে নিয়ে কাজ করবো আর কি। মানে ফোক মানেই একটা ব্যাপার ছিল যে সারাক্ষণ একটু দূরে দূরে ছিল ব্যাপারটা, কি কলেজের ছেলে, কলেজের মেয়ে, তাদের কাছে ফোকটা ছিল না আর কি। তো আমরা ভেবেছিলাম যে আমরা কলেজে লোকসঙ্গীত গাইতে আসি, যেহেতু আমাদের ইনস্ট্রুমেন্ট এটাই ছিল, আমরা যেহেতু ইংরেজি গান বাজনা করতাম, সেহেতু ড্রাম, গিটার এসবই ছিল, এই নিয়েই আমরা ফোক করতে শুরু করি। এবং আই ডিডন্ট রিয়েলাইজ এটা এত কেন লোকের ভালো লাগতে শুরু করে দিতে। এরকম না যে খুব এটা ক্যালকুলেট করেছিলাম যে ও এটা 2+2 করলে এটা 4 হবে, নাও হতে পারতো। তো কিন্তু উই স যে ইট ইজ ওয়ার্কিং, এই হচ্ছে না, আর কিছু না। এবং এই যে ফোক এবং ফিউশন, এটাকে নিয়ে আপনার পরিকল্পনা কি? সামনে আপনি কি করতে চান, কোথায় যেতে চান? গুড কোয়েশ্চেন। সেরকমভাবে পরিকল্পনা তো সেরকমভাবে আলাদা করে কিছু করিনি, কিন্তু আমি দেখেছি আমি গান টান লেখা বা কিছু সুর করা ইত্যাদির মধ্যে লোকসঙ্গীতটা ঢুকে পড়ে কোনোভাবে। কারণ আমি হচ্ছে বিশাল ফ্যান, মানে সেটা আমাদের নির্মলেন্দু চৌধুরী হোক, আব্বাসুদ্দিন আহমদ হোক, তারপরে জসিমউদ্দিন সাহেব হোক, আপনি ওপার বাংলা বলে বলছি, ওপার বাংলায় ফোকের এত ইনফ্লুয়েন্স আমাদের সব কিছুর মধ্যে। আমরা তো কখনো ছোটোবেলায় ওপার বাংলা এপার বাংলা বলে গান শুনিনি। আমাদের সবার বাড়িতে একটা ছোটোবেলায় ক্যাসেট থাকতো, একটা লোক নৌকা বাইচে আঁকা, সেটা নাও ছেড়ে দেয় আব্বাসুদ্দিন আহমদের সব গান। কখনো এইভাবে শুনিনি যে ওইটা ওপার বাংলার গান, এটা এপার বাংলার গান। মনে হয়েছে শিল্পী, মনে হচ্ছে শিল্পী, অমর পালের গান, নির্মলেন্দু চৌধুরী, বিষ্ণু দাস, এইগুলো আমাকে এত, মানে দুটো ফিউশন হয়েই গেছিলাম আমার মধ্যে। মানে একদিকে তো ডিপ পার্পল, লেড জেপলিন শুনছি, আবার এইগুলোও ভালো লাগছে, তো কোথাও না কোথায় ভেতরেই ফিউশনটা হয়ে গেছে, আমি জোর করে কিছু করিনি। তো এখনকার সময়ে আপনি মানে এই ফোক সং করার ক্ষেত্রে, কিংবা আমি যদি বাংলা সঙ্গীতের কথা বলি, যে বাংলা গানের ক্ষেত্রে, কারণ এখন তো হয়ে গেছে যে ইন্টারনেটের যুগে আমাদের সামনে মানে পুরো ওয়ার্ল্ড মিলে একটা ভিলেজ হয়ে গেছে, তাই না? তো সেই জায়গায় আমাদের বাচ্চারা, আমাদের অডিয়েন্স, তারা বাইরের গান শুনে, বাংলাদেশের গান শুনে, ইংরেজি গান, নানা ভাষার গান শুনে। সেই জায়গায় বাংলা গানের ক্ষেত্রে বা এই ফোক সঙের ক্ষেত্রে আপনি ঠিক চ্যালেঞ্জটা কোথায় দেখেন? বাংলা গানের ক্ষেত্রে চ্যালেঞ্জটা একটা আর কিছু না, চ্যালেঞ্জটা দেখি যে গান শোনার অভ্যেস মানুষের কমে এখন। আগে যেমন একটা ঘটনা ছিল যে আমরা বাড়িতে কাজকর্ম করে বাড়িতে ঢুকে হয় ক্যাসেট প্লেয়ার চালিয়ে দিতাম, সিডি প্লেয়ার, যাদের রেকর্ড প্লেয়ার চালিয়ে দিতাম, একটা গান চলছে লোকে এখন আর না সেই অ্যাটেনশনটা এত কিছুর মধ্যে লোক, আমরা সবাই কারোর দোষ না, প্রত্যেকে যুদ্ধ করছে একটা, তো সেই জায়গা থেকে আর এই আছে অনেকের, সবার যুদ্ধ গেছে আমি কথা বলছি না, অনেকের আছে, এইটা একটা গেল। আর তাছাড়া নতুন যারা ছেলেমেয়েরা যারা গান বাজনা করছে, তাদের কাছে তারা কিভাবে তাদের গানটা মানুষের কাছে পৌঁছাবে, এটা খুব একটা কঠিন একটা পরিস্থিতি হয়ে গেছে। ক্যাসেট নেই, সিডি নেই, ইউটিউব চ্যানেল যদি ফলোয়িং না থাকে, সেই ইউটিউব চ্যানেলে তারা গান দিয়ে সেটা খুব করে মানুষের কাছে পৌঁছাবে। তো এই একটা ডিজিটাল প্ল্যাটফর্ম গান হচ্ছে, আমি যেটা বলতে চাইছি যে নতুন বাংলা গান লেখা শুরু করা, এগুলো কিন্তু হচ্ছে, এগুলো হচ্ছে না তা নয়, কিন্তু অনেকগুলোই আমরা পৌঁছাতে পারছি না, বা তারা পৌঁছাতে পারছে না মানুষের কাছে। হ্যাঁ বলুন।
না, আমি বলছিলাম যে এখন যেহেতু অনেক রকমের ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, আপনি ইউটিউবের কথা বললেন, এখন ইনস্টাগ্রামে গান হচ্ছে, ফেসবুকে গান হচ্ছে, ফেসবুকে লাইভ আছে, ফেসবুকে কখনো কখনো বেশ চমৎকার চমৎকার আমরা গান শুনতে পাই। তো সেই জায়গাটায় মানে এইটা কি আমাদের সুস্থ গানের চর্চার ক্ষেত্রে বা শিল্পীর জন্য এটা কি কোনো চ্যালেঞ্জ তৈরি করে? তা আমি বলছি, আমার মনে হয় যে দুটোরই এক পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। মানে আগে যেমন ধরুন আমাদের দুর্গাপূজায় অ্যালবাম রিলিজ হতো, মোড়ে মোড়ে সব ক্যাসেট সিডির দোকান ছিল, কারোর একটা, আমাদের গান তো সেইভাবেই পপুলার হয়েছে সব। এমন ওই বারান্দার প্রথম যেটা যাত্রা শুরু আমাদের প্রথম যখন বেরোলো, তখন যেভাবে সব ক্যাসেটের দোকানের লোকেরা চালাতো, ওদের ভালো লাগতো বলে লোকে সেই নিয়ে জিজ্ঞেস করতো এটা কারা গান করেছে, তারা ক্যাসেট কিনতে পারেনি, এগিয়ে সেই জায়গাটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। আবার যদি পজিটিভলি দেখি তাহলে অবভিয়াসলি এটা তো আছেই, আজকে আমি আমার একটা গান রেকর্ড করে একটা ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিতে পারি, তাতে যারা মানুষের যদি ভালো লেগে যায়, কোনোভাবে কানেক্ট হয়ে যায়, তাহলে আবার আমি এগিয়ে যাবো। পজিটিভ নেগেটিভ দুটোই। এবারে আমার সবসময় মনে হয় যে কোনো কিছু বন্ধ হলে আবার আরো অনেক দরজা খুলেও যায়। আচ্ছা, এবার আমরা যদি একটু শিল্পী হিসাবে আপনার কথা শুনতে চাই। হ্যাঁ, আপনি কেন শিল্পী হলেন? আমি কেন শিল্পী হলাম, আমার প্রশ্নগুলো তো করে বাহ, এরাও আমাকে আগে তো জিজ্ঞেস করেনি আপনি কেন শিল্পী হলেন। মানে আমি প্রস্তুত ছিলাম যে এই কোশ্চেনই করবো। ভেরি নাইস। অ্যাকচুয়ালি আমি খুব মধ্যবিত্ত বাড়ির ছেলে, তো আমি বাইরে আমি কলেজ পাস করেছি, আমার বাবা রিটায়ার করেছে। আমি জানতাম না যে আমি গান বাজনা করে আমার ক্যারিয়ার আমি তৈরি করতে পারবো। ইনফ্যাক্ট বাবার সাথে আমার খুব অশান্তিও হতো। মা যেমন হয়, মার বিরাট আমার উপর বিশ্বাস ছিল, বাবা ভয় পেত যে বাবারা থাকলে আমাকে কে দেখবে, তখন তো যে বাবা প্রচুর টাকা পয়সা রেখে, তখন ঝগড়া হতো। পরে এখন আমি বাবা হয়েছে বলে রিয়েলাইজ করেছি বাবা ভয় পেত আর কি। তো আমি ওই কলেজ থেকেই গান বাজনার প্রকাশন মাথায় ঢুকলো। তখন কিন্তু আমি চাকরি করতাম, কলেজ পাস করেছি তখন আমি পড়াচ্ছি বিভিন্ন কোম্পানিতে মার্কেটিংয়ের চাকরি করতাম। তিল আমি চাকরি বাকরি ছাড়লাম একটা পয়েন্টের পরে এসে, কিন্তু সেটা শিল্পী যে হয়ে যাব সেটা ভাবিনি। মানে আমার এই বিকজ একটা পয়েন্টে তো মনে হয়েছিল যে আর হলো না, কারণ খুব স্ট্রাগল করছি, ভীষণ স্ট্রাগল। একটা তো ফিনান্সিয়াল স্ট্রাগল করছিলাম, সব কিছু মিলে ভীষণ স্ট্রাগল করছিলাম। বাবা রিটায়ার করে গেছে, চাকরি করতেও ভালো লাগছে না, আর গানও হচ্ছে না। করতে করতে সামহাও এই বারান্দার দূর থেকে সব কিছু বদলাতে শুরু করলো। এবং আপনি বললেন আপনি শিল্পী কী করে হলেন, আমাকে বারান্দার দূর মনে শিল্পী করলো। শিল্পী কি করে হলেন না, আমি প্রশ্ন করছি শিল্পী কেন হলেন। কেন হলেন, এবার শিল্পী কেন হলেন যদি প্রশ্ন হয়, তাহলে আমার শিল্পী হওয়ার ইচ্ছে তো ছিল, শিল্পী হওয়ার স্বপ্ন তো দেখতাম। আমি অনেক সময় স্বপ্ন দেখেছি, যখন খুব স্ট্রাগল করছি, কিছুই হচ্ছে না, আমি যেরকম স্বপ্ন দেখেছি যে আমি গান করছি, প্রচুর লোক আমার গান শুনছে, উঠে দেখেছি না কিছু কেউ নেই, এই ঘটনা ঘটেছে আমার। তো শিল্পী হওয়ার আমার ইচ্ছে 16 আনা ছিল। আপনার ইচ্ছে ছিল এবং ইচ্ছের পেছনে আপনি পরিশ্রম করেছেন। পরিশ্রম করে যাচ্ছি এখন। এখন আপনি গান লিখেন, আপনি গান সুর করেন এবং গান নিজে স্টেজে পারফর্ম করেন, আপনি শিল্পী। এই যে এতগুলো কম্পোনেন্ট আছে আপনার মধ্যে, তার মধ্যে আপনি নিজেকে ঠিক কোন জায়গাটায় বেশি, কোন সত্তাটাকে আপনি বেশি ভালোবাসেন? যে গান লেখে সুরেছে তাকে ভালোবাসেন, নাকি যে গান সুর করে সুরেছে তাকে আপনি বেশি ভালোবাসেন, নাকি যে সুরজিৎ গায় তাকে বেশি ভালোবাসেন? আপনি আমার কি আবার জিজ্ঞেস করছেন? তিনটে সপ্তাহে খুব মজা, এটা ঠিক। তবে আমি সুর করতে খুব ভালোবাসি এবং অ্যারেঞ্জ করতে খুব ভালোবাসি। মানে একটা গান লেখার সুর হলো একটা পার্ট, এবার এই গানটা কিভাবে হবে, তাল কি হবে, মিউজিক কি হবে, এবং মানুষের সাথে কি দিয়ে আমি কানেক্ট করব, গানটা কি দিয়ে শুরু করব আমি, তো সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। আর মঞ্চের কথা তো আগেই বলেছি, এই পুরো গান এবং ক্রিয়েশন, এই ব্যাপারটা একটা ফ্যাসিনেটিং আমার কাছে মনে হয়। যে এই যে গান কান্দে শুধু মোর বারান্দার, এগুলো তো কোনো এক্সিস্টেন্স ছিল না। এখন যে কোনো গান যখন সাকসেসফুল হয়,
তখন গানটা তৈরি হওয়ার পর আমরা গানটা সম্বন্ধে জানতে পারি, তার আগে এটা ছিলই না, এর কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু সেইটা কোথাও একটা সুর কথা মিলে এমন একটা 2-3 মিনিট 4 মিনিটের জিনিস বস্তু তৈরি হয়, এত মানুষের হৃদয় ছুঁয়ে চলে যায়। আর হৃদয় ছুঁয়ে যায়, মানুষের হৃদয় ছোঁয়ার মতো কঠিন কাজ আমার মনে হয় পৃথিবীতে কিছু নেই। এবং সেইটার জন্যে আমার এই প্রত্যেকটা সপ্তাহে খুব ভালো লাগে। কিন্তু গান লেখার যেটা বললেন, আমার মাঝে মাঝে এই একটা জিনিস নিয়ে খুব ভয় হয়, মনে হয় যে এইটা নিয়ে আমি খুব ইনসিকিওর, কিন্তু সুর বা বাকি ইনসিকিওর ইন দ্য সেন্স আমার মনে হয় যে আমি হয়তো লিখতে পারছি না, মাথায় আসছে না। লিখতে বসলে তখন দেখি যে ও একই শব্দ বারবার ঘুরে ঘুরে আসছে, আরও পড়তে হবে, আর নতুন শব্দ চাই। লেখায় একটা ইনসিকিউরিটি আমার আছে, কিন্তু বাকিটাতে আমার সবই ভালো লাগে। ধরুন আপনি শিল্পী না, আপনি একজন সাধারণ সুরজিৎ। হ্যাঁ, আপনি আমার মতো আজকে মঞ্চে বসে আপনি গান শুনছেন, একজন অডিয়েন্স, সুরজিতের একজন অডিয়েন্স। এখন সুরজিতের একজন অডিয়েন্সের কাছে কোন সুরজিৎ পপুলার, যে লিখে তিনি, নাকি যিনি মঞ্চের গান তিনি, নাকি যিনি সুর করেন তিনি? এটা আমি বুঝতে পারি না, আমার মনে হয় সবকিছু মিলে জট পাকিয়ে একটা কিছু হবে। কিন্তু আমি এটাও জানি যে আমাকে যারা দেখে তারা এটাও খুব পছন্দ করে যে আমি যে এত রকম স্টেজে থাকলে এত মতো ইনস্ট্রুমেন্ট বাজাই। সবাই এটাতেও খুব ফ্যাসিনেটেড মনে হয় যে এই যন্ত্র তুলছি, বাজাচ্ছি, এটা খাচ্ছি, আবার একটা যন্ত্র যাচ্ছি, এত তুলছি। এবং সবকটি আপনি খুব চমৎকারভাবে বাজাচ্ছেন, পারফর্ম করছেন, গাইছেন, বাঁশি বাজাচ্ছেন, পাখির ডাক দিচ্ছেন, সবকিছুই মানে একটা কোথাও কিন্তু ছন্দপতন হচ্ছে না। আমি আরেকটা কথা বলছি, সব ঘটে না, ছন্দপতন ঘটে না, কারণ আমি গান বাজনা খুব এনজয় করি। আর আমি ভাবিনি যে আমার এই জায়গা মানুষ আমাকে দেবে, যে আমার এত গান মানুষের ভালো লাগবে। এবং সেইটার জন্য আমি এত গ্রেটফুল মানুষের কাছে, যে যখনই দেখি যে সামনে অডিয়েন্স বসে আছে, আমার খালি মনে হয় যে আমি এনার কী করে আনন্দ দেবো সবাইকে। আমাকে তারা জায়গাটা দিয়েছে। মানে আমি শিল্পীকে, যে শিল্পীর কথা জিজ্ঞেস করলে, আমি কে শিল্পী হতাম আমি যদি লোক আমার গান না শুনতো? কিছুই হতো না। আমি কোনো না কোনো এই চাকরি সেই চাকরি ওই চাকরি করতাম, জীবন চলতো। কোনো একটা পয়েন্টে গিয়ে ভাবতাম যে আমি একসময় গান গাইতাম। যেমন অনেকেই আমাদের এসে বলে গান টান শুনে, আমিও আগে গান গাইতাম। আমারও সেরকম কিছুটা হতো, কিন্তু পুরো জিনিসটাই হয়েছে মানুষ গান শুনেছে। তো শিল্পী মানুষ বানিয়েছে, মানুষ শিল্পী বানিয়েছে, মানুষ গান শুনছে, মানুষ আপনার গান শোনে। ঠিক, আজকেও অনেক মানুষ আপনার গান শুনেছে। আপনি বললেন যে আমার অধ্যাবসায় আছে, অধ্যাবসায় আছে, বিকজ রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। মানুষে এত গান শুনে এই জায়গায় এমন জায়গায় জায়গা করে দিয়েছে, এই রেসপন্সিবিলিটির জন্য আমি খাটি খুব। এবং মানুষ যখন বেশি আপনার গান শুনে, তখন আপনার দায়িত্ববোধ আরো বেশি বেড়ে যায়, কমিটমেন্ট বেড়ে যায়, আপনার আরো বেশি সতর্ক হতে হয়। আপনি বলছিলেন যে আপনি কানাডার অনেকগুলো জায়গায় প্রোগ্রাম করে এসেছেন, এবং এই দফায়, আমি এই দফায় বলছি, নিশ্চয়ই কানাডায় আপনার শেষ প্রোগ্রাম না, বাট এই দফায় আপনার এই দফায় এটা শেষ হচ্ছে। আজকে যারা আপনার গান শুনলো, কিংবা কানাডায় যারা আপনার গান শুনলো, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের জন্য তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই প্রথমেই যে তারা যে হল ভর্তি করে গান শুনতে এসেছিলেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি TSSকে ধন্যবাদ জানাতে চাই, তারা এত একটা হল ভর্তি অডিয়েন্স দিয়েছেন। আমাদের শিল্পী, আমার তো অফকোর্স আমাদের প্রফেশনাল, আমরা আজকে অনুষ্ঠান করার জন্য টাকা পেয়েছি, সবই বুঝলাম। কিন্তু ধরুন আমাদের প্রচুর, যদি কেউ মনে হয় টাকা দিয়ে দিলাম তুমি খালি হলে অনুষ্ঠান করো, তাহলে তো হয় না। তো এইবার এই জন্য এই যে TSS আমাদের যে একটা হল ভর্তি মানুষ শ্রোতা দিয়েছে, তো সেটা আমার খুব ভীষণ আমাদের আনন্দ হয়েছে। আর এইটুকু কবল থেকে আমি কোয়েশ্চেনটাই ভুলে গেলাম, আপনি কোয়েশ্চেনটা আমার ইন্টারেস্টিং বলুন না। এই অডিয়েন্সের জন্য, এইখানকার মানুষের জন্য আপনার শেষ বক্তব্য, আমার অডিয়েন্সের জন্য বক্তব্য একটা, যে প্রথম কথা, অডিয়েন্সের আপনারা সবাই খুব ভালো থাকুন, একটু মানে শান্তিতে থাকুন, পিসফুল। সারা পৃথিবী জুড়ে প্রচুর যুদ্ধযাত্রা চলছে। আমি টোটালি এগেন্স্ট ভায়োলেন্স, টোটালি এগেন্স্ট যুদ্ধ। কোনো মতেই বিশ্বাস করিনি কোনোদিন যে কোনো যুদ্ধ কোনো কিছু সমাধান হতে পেরেছে আমাদের জীবনে বা কোনো মানুষের জীবনে। তো এই জন্য ভাবি যে এভরিবডি শুড বি পিসফুল, এভরিবডি শুড বি হ্যাপি, এভরিবডি শুড স্টে টুগেদার, বিট রিলিজিয়ন, কাস্ট, ক্রিড, হোয়াটএভার। সবাই একসাথে একটা জীবন, তো 80 বছর 90 বছর, তারপর কি কারোর তো আর তার বেশি কিছু ক্ষমতাই নেই। তো সেটা সবাই মিলে একসাথে হ্যাপিলি কাটিয়ে দেওয়া। আর থ্যাংক ইউ বলতে চাই তাদেরকে প্রত্যেককে। এবং শেষ কথাটা হচ্ছে, সুরজিৎ, শিল্পী সুরজিৎ সম্পর্কে কি বলতে চায়, বা শিল্পী সুরজিৎকে কি বলতে চায় আজকের এই টরন্টো পারফরমেন্সের পর বা সামনের দিকে তাকিয়ে?
সামনের দিকে তাকিয়ে বলতে চাই যে আরো রিহার্সাল করো, আরো প্র্যাকটিস করো, যাতে মানুষদের আনন্দ দিতে পারো। আর বি অনেস্ট টু ইয়ার প্রফেশন, মানে তুমি যে কাজটা করছো সেটা অনেস্টলি করো। ছল চাতুরি এসব দিয়ে কিছু হয় না আর কি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে অনেস্টলি তোমার কাজটা স্টেজের উপর দাঁড়িয়ে বা যেখানেই হোক, যদি আমাদের সিনেমায় গানও তৈরি করি সেটা করতে হবে আর কি। এই হচ্ছে সুরজিৎকে সুরজিতের এই বক্তব্য, যা চলছে চলুক, এইভাবে চলুক। আর আমি আমার সব ইনস্টাগ্রামের কথা বলে ওখানে লেখা আছে স্টুডেন্ট অফ মিউজিক ফর এভার। আই অ্যাম আ স্টুডেন্ট অফ মিউজিক ফর এভার। মানে দেখুন, আমরা যতই যা করে নিই, যতই গান হিট হয়ে যায়, আমি একটা সুরজিৎ চৌধুরী শুনলে মনে হয় ইস, এটা তো আমি কোনোদিন করতে পারলাম না। তখন তো এই জন্যে আর কি, এই হচ্ছে ব্যাপার। দের সো মাচ টু লার্ন চতুর্দিকে। আমরাও লার্ন করতে থাকবো। আর আজকে চমৎকার পারফর্ম করার জন্য, চমৎকার একটা সন্ধ্যা আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইন্টারভিউ। এত সুন্দর সুন্দর প্রশ্ন, আমরা একঘেয়ে প্রশ্ন দিতে ক্লান্ত হয়েছি। আমি আসলে ইন্টারভিউ করি না, আমার মনে হয়েছে যে আমি একটু একজন শিল্পীর সঙ্গে একটু গল্প গুজব করি। আমি জাস্ট একটু গল্প গুজব করলাম। খুব ভালো, আমাকে প্লিজ এটা লিঙ্ক পাঠাবেন যাতে আমি সব শেয়ার করতে পারি। খুব ভালো থাকবেন।